আমার সম্পর্কে নতুন করে বলার কোনো ভাষা নেই। প্রাথমিক শিক্ষায় যখন আমাকে পদায়ন করা হয় অতিরিক্ত সচিব হিসাবে 2015 সালের ডিসেম্বর মাসে, আমি খুবই ক্ষুব্ধ হয়েছিলাম তৎকালীন সিনিয়র সচিব ডক্টর কামাল আব্দুল নাসিরের প্রতি। উনি আমাকে বলেছিলেন যে তোমাকে একটা ভালো মন্ত্রণালয় দিচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মন্ত্রণালয় হচ্ছে স্থানীয় সরকার বিভাগ। আমি স্থানীয় সরকার বিভাগে 6 বছর চাকরি করেছি, উপসচিব, যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব হিসাবে। সেখানকার এক একটা উইং যে কোনো মন্ত্রণালয় থেকে বড়। আমি যে উইং প্রধান ছিলাম, পানি সরবরাহ উইং, স্থানীয় সরকার বিভাগের সবচেয়ে বড় উইং, যুগ্ম সচিব থাকা অবস্থায় সেখানে কাজ করার পরে ডক্টর কামাল আব্দুল নাসির যখন আমাকে বললেন যে আমি দেখলাম যে আমি যখন অর্ডার পেলাম তো দেখি যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, তা আমার কাছে মনে হলো যে ওই স্বর্গ থেকে পাতালে পদার্পণ, মর্তে না, স্বর্গ থেকে মর্তে অবতরণ। কিন্তু আমাকে যখন আমি তার সাথে আবার দেখা করতে গেলাম, বললো তুমি সেখানে যাও, দেখো তোমার কি কাজ সেখানে, প্রাথমিক শিক্ষায় আমরা কাজ করি। তো সেই পরিবারে আমার পদায়ন হয়েছিল। সেটা আমার খুব বেশি দিন লাগে না এটার অনুধাবন করতে। যাই হোক, এরপরে যখন আবার সচিব হিসাবে এখানে আবার আমাকে সেকেন্ড টাইম এখানে দেওয়া হলো, তখন আমি আসলে যখন আমি সচিব হই আমি 3টা মন্ত্রণালয়ের করেছিলাম, হোমওয়ার্ক করেছিলাম। যদি সরকার আমাকে সচিব বানায়, আমি জানতাম সরকার আমাকে সচিব বানাবে, আমাকে না বানাইলে কাকে বানাবে। সরকার যদি আমাকে সচিব বানায় তাহলে কোন কোন মন্ত্রণালয়ের সচিব বানাবে। প্রথমত আমি দীর্ঘদিন লোকাল গভর্নমেন্টের ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সেটা আমার প্রথম চয়েস ছিল যে লোকাল গভর্নমেন্ট সেক্রেটারি হওয়ার। লোকাল গভর্নমেন্ট সেক্রেটারি হলে আমি কি করব, সেটার একটা ওয়ার্ক প্ল্যান ছিল। 2 নম্বর চয়েস ছিল যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব করলে আমি কি করব। আর 3 নম্বর ছিল মৎস্য প্রাণী সম্পদ। সবসময় আমি ডেভেলপমেন্ট মিনিস্ট্রিগুলোতে পছন্দ করি, কারণ আমি ওই রেগুলেটরি লোক না, পোকা বাসা আমার কাজ না। এটা আমার খুবই একটা একটা খারাপ লাগে। পোকা টোকা যা বসে তো ওরা বাসে, আমার যারা প্রধান আছে, আমার যারা সেনাপতিরা আছে, তারা পোকা বাসে। আমার পোকা বাসা আমার কাজ, সচিবের কাজ না। সচিবের কাজ হচ্ছে সিদ্ধান্ত দেয়া এবং কোনো সরকারের সিদ্ধান্ত পলিসির কাজ করার জন্য আমি আমার কলিগদেরকে বলেছিলাম তোমরাই সিদ্ধান্ত নাও, আমার কাছে কোনো ফাইল পাঠানোরই দরকার নেই, তোমরাই সিদ্ধান্ত নাও, আমার একটু ফ্রি রাখো যাতে আমি পলিসির দিকে আমি আমার মনোনিবেশ করতে পারি। আমার কাছে যেটা আমার ওয়ার্ক প্ল্যান ছিল যে প্রাইমারির মানসম্মত প্রাথমিক শিক্ষা, আমার মনে হয় এটাই হচ্ছে আমাদের একটা বড় ধরনের এজেন্ডা। আমাদের আগের মন্ত্রী, যার কাছে আমি অনেক ঋণী এবং অনেক কিছু শিখেছি, মোস্তাফিজুর রহমান ফিজার, একজন ভালো মোটিভেটর, পলিটিক্যাল মাস্টার। পলিটিশিয়ানরা সবসময় কিন্তু আপনার মাস্টার, তাদের কাজ হচ্ছে মোটিভেট করা। উনি একজন ভালো, ওনার কাছে আমি অনেক মোটিভেশনের কাজ শিখেছি। উনি প্রায়ই বলতেন যে আমি টাঙ্গাইলের অমুক স্কুলে গেলাম, সেখানে ক্লাস 4-এর বাচ্চা 4 বানান পারলো না। আসিফুজ্জামান সাহেব তখন সচিব, এর আগে হুমায়ুন খালিদ সাহেব সচিব, আমি অ্যাডিশনাল সেক্রেটারি অ্যাডমিন, মাথা নিচু করে বসে থাকতাম যে আমাদের মাস্টার বলছে, আমাদের প্রভু বলছে যে ক্লাস 4-এর বাচ্চা 4 মানসম্মত শিক্ষা আমি কোথায় ইনশোর করতে হবে। আমার 1 নম্বর ম্যান্ডেট, আপনার অবজেক্টিভই 1 নম্বরে হচ্ছে মিশন সবগুলোতে আপনাকে বলা আছে যে আপনি কোয়ালিটি এডুকেশন ইনশোর করবেন। ওই জায়গাটাতে আমি এইটার মধ্যে তাহলে কিভাবে
কোয়ালিটি এডুকেশন কোথায় কোথায় আপনার ইন্টারভেন করতে হবে, সেই জায়গাগুলো মোটামুটি আমি আইডেন্টিফাই করেছিলাম। যে শিক্ষক ক্লাসরুম, এই যে PDP-4, PDP-3, PDP-1, PDP-2-র মাধ্যমে আমরা হাজার হাজার কোটি টাকা খরচ করেছি। তারপর আমরা আমাদের রেভিনিউ বাজেটের টাকাতে হাজার হাজার কোটি টাকা খরচ করি প্রতি বছর, 24-25 হাজার কোটি টাকা খরচ করি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমার ছেলেমেয়েরা যাতে ভালো রিডিং পড়তে পারে, কি তাই না? উদ্দেশ্য হচ্ছে তারা যাতে ভালো অঙ্ক করতে পারে। আমি যখন সচিব হিসাবে দায়িত্ব নিয়েছিলাম, ওয়ার্ল্ড ব্যাংক একটা রিপোর্ট পেশ করেছিল। আমি আর শিক্ষা সচিব, এখন যিনি পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, আর শিক্ষামন্ত্রী তখন নূরুল ইসলাম নাহিদ, আমাদের ব্রাসেলস কনফারেন্সে যাওয়ার কথা ছিল। আমরা দুইজন গিয়েছিলাম। 2018 সালের নির্বাচনের কারণে শিক্ষামন্ত্রী যেতে পারেন না, উনি আমাদের টিম লিডার ছিলেন। আর ফ্রান্স থেকে, প্যারিস থেকে সেখানকার রাষ্ট্রদূত আসছিল। আমরা তিনজন সেই ওয়ার্ল্ড কনফারেন্সে জয়েন করেছিলাম এডুকেশনে। সেখানেও এই রিপোর্ট উপস্থাপিত হয়েছে যে বাংলাদেশের প্রাইমারি স্কুলে ক্লাস 3 এবং 5-এর 65% বাচ্চা রিডিং করতে পারে না বাংলায়। কেন ইমাজিন, লজ্জাটা কোথায়? ইংরেজিতেও না, বাংলায়। অঙ্কে শুধুমাত্র 19% বাচ্চার দক্ষতা আছে, এফিসিয়েন্সি আছে, লার্নিং দক্ষতা আছে। ভুল হলে বলেন, আপনারা হেজিটেট করবেন না। আমি তখন লজ্জায় আমার মাথা হেট হয়ে যেত। সেটাও মনে করতে পারেন যে কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে কেন ক্লাসরুমে ইন্টারভেনশন দরকার। এই হাজার হাজার কোটি টাকা খরচ করে যদি কোনো কিছুই লাভ না হয়, তাহলে এই টাকার অপচয় করে শুধু জনগণের টাকা, রাজস্বের টাকা, পকেটের টাকা খরচ করার মানে হয় না। সেই জন্য আমি 15 অক্টোবর একটা পরিপত্র জারি করলাম রিডিং পড়ানো। সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি রিডিং পড়ার উপরে। একটা বাচ্চা যদি রিডিং ঠিক মতো পড়তে, আপনারা দেখবেন আমরা এখানে যারা বসে আছি, আমাদের যারা সহপাঠী ছিল প্রাইমারিতে অথবা হাই স্কুলে, আমরা কিন্তু সবচেয়ে ভালো রিডিং পড়তে পারতাম। আপনারা দেখবেন যার ক্লাসে আপনারা যে যে ক্লাসে পড়তেন, তাদের মধ্যে কিন্তু আপনি সবচেয়ে ভালো রিডিং করতে পারতেন। সেই জন্য আপনি আজকে এখানে বসে আছেন। আপনার সহপাঠীরা যারা ভালো রিডিং করতে পারতো না, তারা কিন্তু এখানে নাই। তারা মাঠের কৃষক শ্রমিক হয়েছে, তাই না? সেখানে তারা মাঠে ঘাটে আছে। যেটা আমার উদ্দেশ্য, পরবর্তীতে যাওয়ার উদ্দেশ্য একদম কৃষক হওয়া। আমি রিটায়ারমেন্টের ভেরি 1 সপ্তাহের মধ্যেই গ্রামে ফিরে যাচ্ছি কৃষক হওয়ার জন্য। সমস্ত সাজানো আছে একেবারে। তাহলে ওই জায়গাটা আমি মনে করছি যে আপনাদের সকলকে নিয়ে ইন্টারভিউ, ওই জায়গাটা আমাদের অ্যাডভোকেসিটা সবচেয়ে বেশি দরকার। এবং আমি তো আজকে অন্তত 2 বছর পরে যদি করোনা না থাকে, তাহলে এবার 100% রিডিং প্রত্যেকটা বাচ্চা কি কি করতে হবে প্রত্যেকটা জায়গায় আমরা বলে দিয়েছি যে ক্লাস ভিত্তিক যারা সাবলীল ভাবে পারে তাদের আলাদা করতে হবে, যারা অসাবলীল ভাবে পারে তাদের একটা করতে হবে, যারা পারে না তাদের করতে হবে। এইরকম 3টা গ্রুপ করে ফোকাস করতে হবে কাদের উপরে? যারা পারে না তাদের উপরে, যারা কম পারে তাদের। তাইলে আমাদের আপনারা জানেন, আমি খুব ভালো লাগে যে কয়েকদিন আগে একটা ইন্ডিয়ার একটা রিপোর্ট মানে খুব আপনার ভাইরাল হয়েছে। সেখানে বলছে যে প্রাইমারির গত 2 বছরের বাংলাদেশের ছেলেমেয়েরা রিডিং এ ইন্ডিয়া থেকে এগিয়ে গিয়েছে। এটা আমাদের অ্যাচিভমেন্ট। এটা কারা করেছে? আমাদের শিক্ষকরা করেছে। শিক্ষকরা জুলুমের শিকার ছিলেন, কিন্তু আপনার স্বীকার করতে হবে সেই জুলুমের জায়গা কিন্তু জায়গাগুলোকে আমরা বন্ধ করেছি। হয়েছে না, অনেক জায়গায় প্রায় বন্ধ হয়ে গেছে, কোনো ধরনের ইয়ে করি নাই। এই জায়গায় যে দুর্নীতিমুক্ত প্রশাসন করতে হবে, নিজের দুর্নীতি করি নাই, কাউকে দুর্নীতি করতে দিইনি, আমার চেয়ারকে আমি অপবিত্র করি নাই এবং কাউকে অপবিত্র করতে দিই নাই আমার হাত দিয়ে। আমি আগেই বলেছিলাম যে আমি যখন সচিবের দায়িত্ব এইখানেই বলেছিলাম যে আমার দ্বারা আপনাদের গায়ে কোনো কালো দাগ লাগবে না। মনে আছে না? সবাই যারা আছে 1 মাস আগে যে আমার দিয়ে আপনাদের গায়ে কোনো কালো দাগ লাগবে না, আপনাদের দিয়েও যেন আমার গায়ে কোনো কালো দাগ না লাগে। এখন সেই অবস্থানে আছে। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার জন্য যে অঙ্গীকার করেছিলাম সেটা কিন্তু বাস্তবায়ন করেছি। আরেকটা ছিল যে আপনাদের দীর্ঘদিন নিয়োগ বিধি হয় নাই। আমি যখন অতিরিক্ত সচিব প্রশাসন ছিলাম, আমি তখনই কিন্তু এই নিয়োগ বিধিমালা ফাইনাল করে 3 বার
মিটিং করে সচিবকে দিয়ে, তখন আসিফুজ্জামানকে দিয়ে রেডি করে, তারপর আমি ভারপ্রাপ্ত সচিব হিসেবে এই মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে গিয়েছি। আবার 4 মাস 11 দিন পরে ফিরে এসে সেই অবস্থায় পেয়েছি। এক লাইন গত 2 বছরে এটা নিয়ে বহু গালাগালি করেছে। সচিবের কারণে বা মন্ত্রণালয়ের কারণে নিয়োগ বিধি পাস হয় নাই অধিদপ্তরের গাফিলতির কারণে। অধিদপ্তর, এটার জন্য আমি বহু কর্মকর্তাকে গালাগালি করেছি। সত্যি কথাগুলো বলে যাচ্ছে। 3 দিন সময় দিয়েছিলাম, 3 দিনের মধ্যে গিয়েছে, যায়নি। 3 মাস গিয়েছে, হয়নি। সুতরাং মন্ত্রণালয়ের কারণে, সচিবের কারণে নিয়োগ বিধিমালা পাস হয়নি, হয়তো না। এটা যদি হয়ে থাকে তাহলে গাফিলতির কারণে হয়েছে, সেজন্য আমরা রিয়াক্ট করেছি। যাই হোক, এখন আবার আমরা চেষ্টা করছি, হয়তো ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি আবার পাঠাচ্ছি, সেটা যদি হয় তাহলে আমরা যে কাজটি করেছিলাম আমার সময়, মোটিভেশন, ওই যে আগেই বলেছি আমাদের পলিটিশিয়ানরা যে কাজটা করে মোটিভেশন, আমি দেখেছি যে মোটিভেশন ছাড়া এইখান থেকে উত্তরণের কোনো পথ নাই। সুতরাং মোটিভেশনটা করতে হবে। আমার মনে হয় আমি যত একেবারে রুট লেভেলে যত কথা বলেছি, যত হাজার ঘন্টা এই 2 বছরে আমি আমার শিক্ষকদের সাথে, কর্মকর্তাদের সাথে, পিটিআই সুপারদের সাথে, ডিপিওদের সাথে, টিওদের সাথে, এটিওদের সাথে আমি যে বলেছি, ইতিপূর্বে কোনো সচিব এর 1000 ভাগের 1 বাবু বলেনি। এই জন্য কিন্তু আজকে মোটিভেট হয়েছে। এখন কিন্তু একটা দেখবেন যে আগে স্কুলে না যাওয়া কিন্তু একটা শিক্ষকদের একটা রোগে পরিণত হয়েছিল, তাই না? আপনারা যারা তো দীর্ঘদিন ধরে প্রাইমারি করেন, এখন কিন্তু দেখেন মোটিভেশনের ফলে সে কিন্তু ওটাকে ওন করছে। একটা স্কুলের সাথে আর একটা স্কুলের কম্পিটিশন হচ্ছে এখন, কার স্কুলটি ভালো করবে। আগে প্রায় 50% টিচার স্কুলে যেত না, এখন কিন্তু 95% টিচার স্কুলে যায়। আপনারা দেখেছেন, একটা সময় মতো যায় এবং তারা কিন্তু ভালোভাবে পড়াচ্ছে। তা না হলে পরে আমরা এই রিডিং এর ক্ষেত্রে ভালো করলাম কি? আমরা যে অঙ্কের ক্ষেত্রে আমি দেখেছি যে অঙ্কের ক্ষেত্রে এই যে 19% বা 20%, আমি 2019 সালে 80টা স্কুলে পাইলট করেছিলাম খেলতে খেলতে। প্রধানমন্ত্রী আমাকে বলেছিল যে 2টা কথা, নামার সময় আবার ফিরে আসবে অনুষ্ঠানে, বললে যে ক্লাস 3 পর্যন্ত পরীক্ষা রেখো না, আর একটা হচ্ছে যে ওদের উপর চাপ দিও না, খেলতে খেলতে শেখাও। গণিত অলিম্পিয়াডে যে 80টা স্কুলে আমরা চালু করেছিলাম 8% বাচ্চা ক্লাস 3 এবং 5 তাদের গণিত ভীতি চলে গিয়েছে। সেজন্য কিন্তু আমরা এবার 2020 সালে 1 এবং 2-তে আমরা গণিত অলিম্পিয়াড চালু করেছি অলরেডি। করোনা না হলে কিন্তু এবার আমাদের আমার শেষ বছরটি ঠিক আমি কাজে লাগাতে পারিনি এই করোনার কারণে। যদি আমরা ক্লাসরুমগুলো চালু রাখতে পারতাম, আমাদের স্টুডেন্টরা যদি স্কুলে যেতে পারতো, টিচাররা যদি ক্লাস নিতে পারতো, তাহলে এবার আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম। তো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনারা থাকলেন, আপনারা সেই কাজটি এগিয়ে নিয়ে যাবেন। একটা জিনিস আমি দেখেছি যে বাচ্চাদের স্কুলে খাওয়াতে হবে। আমাদের পিডি রুহুল আমিন আছে, খিচুড়ি খাওয়ায় আর বিস্কিটই খাওয়ায়, এটা নিয়ে দেখবেন মিডিয়াতে বহু গল্প হয়েছে, তাই না? আমার একেবারে ইয়ে করে ফেলেছে, কিন্তু আমি কিন্তু টলি নাই। তো কড়াভাবে সাংবাদিকদের বলেন কিভাবে, এত কড়াভাবে আস্থা নিয়ে কিভাবে বলেন? আমি তো বলি তো আমার দুর্বলতা নেই সেই জন্য, এবং এক পর্যায়ে কিন্তু আমাদেরটাই সাস্টেইন করেছে। আমি যখন অতিরিক্ত সচিব ছিলাম, এই 3 বছর দেখতাম খালি সভা সেমিনারের মাধ্যমে এই স্কুল ফিডিং পলিসি চলছে, এটা ফাইনাল হয় না। আমি সচিব বলছি যে এটা আমি 3 মাসের মধ্যে আমি এটা ক্যাবিনেটে পাঠাবো। তোমরা কি করবে আমি জানি। তখন আমাদের গিয়াসউদ্দিন সাহেব আমার বন্ধু ছিলেন এটা দিয়ে, এবং 3 মাসের মধ্যে আমি ক্যাবিনেটের অনুমোদন করেছি, এবং সেটার ভিত্তিতে এখন কিন্তু আমরা 19,500 কোটি টাকার প্রজেক্ট দাখিল করেছি। যে আমি ক্যাবিনেটে 12 মিনিট বক্তৃতা দিয়েছিলাম আমার প্রেজেন্টেশনের পরে, মাননীয় প্রধানমন্ত্রীকে অনুমতি দিয়ে, এবং আমার বক্তৃতার পরে ফুল ক্যাবিনেট টেবিল চাপড়িয়ে আমাকে কংগ্রাচুলেট করেছে। বাংলাদেশের ইতিহাসে কোন সচিবের বক্তব্যের পরে হোল ক্যাবিনেট টেবিল চাপড়িয়ে কংগ্রাচুলেট করে এরকম ইতিহাস নাই। ফার্স্ট অনুমোদন করেছে।
আমাদের জানেন যে আমাদের শিক্ষানীতির মধ্যে 2 বছর মধ্যে প্রি প্রাইমারি আছে, যে 2 বছর প্রি প্রাইমারি হবে। আমি কিন্তু আমার একটা টিমকে দায়িত্ব দিয়েছিলাম, এখানে মহিউদ্দিন আছে, আরো ইউনিসেফের সাথে বসেছি, অনেক সেমিনার সিম্পোজিয়াম করেছি, এবং আমরা কিন্তু 2 বছরের মধ্যে এই করোনার মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে সেই 2 বছর প্রি প্রাইমারি অনুমোদন করিয়েছি। আমি যখন সামারি পেয়েছি, আমি মনসুরকে ধন্যবাদ দিই, তাকে দিয়েছিলাম যে এটাকে তুমি ভালো করে পড়বে। প্রধানমন্ত্রী কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বে, আমারও তো পড়ার সময় নেই, তুমি এটাকে সুন্দর করে যে এটা তৈরি করে দিয়েছো মহিউদ্দিন এবং জুয়েল সহ অন্যরা, তুমি এটাকে সুন্দর করে আবার বানাও। সে এটা বানিয়ে দিয়েছে এবং প্রধানমন্ত্রী কিন্তু অনেক জায়গায় আন্ডারলাইন করেছে তাকে যখন সামারি পাঠিয়েছি। আমি কিন্তু ভয়ে ভয়ে ছিলাম যে প্রধানমন্ত্রী আমাকে গালাগালি করে কিনা, যে সারা জাতি যখন করোনা নিয়ে ব্যস্ত, সে তখন 2 বছর প্রি প্রাইমারি নিয়ে ব্যস্ত আছে। না, উনি কিন্তু স্বাক্ষর করে দিয়েছেন, এটাই আমাদের অ্যাচিভমেন্ট। সেটাও কিন্তু আমি আপনাদের করে দিয়ে গেছি। আমি চেয়েছি যে টিচার আর মাদারদেরকে, মাকে এক লাইনে আনতে। আমি একটা স্লোগান দিয়েছিলাম যে মাদার ইজ দ্য ফার্স্ট টিচার এন্ড টিচার ইজ দ্য সেকেন্ড মাদার। মার শিক্ষক এই যদি এক লাইনে এসে একটা শিক্ষার্থীর পিছনে কাজ করে, ওই একজন শিক্ষার্থী তার বাড়িতে যদি মা যদি শিক্ষকের ভূমিকায় আসে, আমরা জানি আমরা এখানে যারা আছি প্রত্যেকের মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। আমার ক্ষেত্রে তো আমি তাই মনে করি। কিন্তু আমার মা মরহুমা নূরজাহান বেগম তার নিজের নাম নূরজাহান বেগম ছাড়া আর কিছু লিখতে পারতো না, পড়তেও পারতো না, কিন্তু উনি আমার শিক্ষক ছিলেন। তার একটা ভিশন ছিল, তার ছেলে ইউনিভার্সিটিতে পড়বে, অফিসার হবে তো পরে, তার ছেলে ইউনিভার্সিটিতে পড়বে, পড়বে, এটাই যে একটা ভিশন, ছেলেমেয়েরা শিক্ষিত হবে, তারা সমাজের নেতৃত্ব দিবে, সেটা উনি চাইতেন। তো সেই একজন অশিক্ষিত মহিলার পক্ষে ভিশন দেখাটা তো বিশাল ব্যাপার, তাই না? তার মানে কি, মা প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান, সে ছেলে হোক আর মেয়ে হোক, সে প্রথম শিখে। এই জন্য আমি বলছিলাম যে মাদার ইজ দ্য ফার্স্ট টিচার, আর টিচার তো সেকেন্ড মাদার। কারণ আমাদের যে শিক্ষক, আমি যে শিক্ষকের কাছে পড়েছি, তারা কিন্তু ইন্টারমিডিয়েটের বেশি তারা কিন্তু লেখাপড়া জানতো না। হয়তো আপনারা কেউ, আমি পাকিস্তানে আমলে প্রাইমারি শেষ করেছি, আপনারা যারা পাকিস্তানে আমলে প্রাইমারি শেষ করেছেন বা পরে শেষ দেখেছেন, সেখানে কিন্তু ইন্টারমিডিয়েটের বেশি কোনো আমাদের 8 পাসও ছিল, ওটা জিটি পাস বলতো, তাই না? বিষয় রাজকে। এই যে মানে এইটা কিন্তু একটা, আমার সেই শিক্ষক যদি আমার মতো স্টুডেন্ট সচিব পয়দা করতে পারে, মনসুরের মতো ডিজি পয়দা করতে পারে, আমাদের যদি বানাইতে পারে, তাহলে এখনকার শিক্ষক তো 95% অনার্স মাস্টার ডিগ্রি থাকে, হাইলি এডুকেটেড। তাদের মধ্যে আন্তরিকতা, তাদের মধ্যে যে কমিটমেন্ট থাকার কথা, ছাত্রের প্রতি যে ভালোবাসা, মায়ের যে ওই জায়গাটাকে এক লাইনে নিয়ে আসার জন্য আমরা কিন্তু মোটিভেট করেছি। মনে হয় যে আমরা এখন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটা বড় মাইল ফলক আমরা অর্জন করতে পেরেছি, এবং আগামীতেও কিন্তু এটা। আরেকটা হচ্ছে যে আমি চেষ্টা করেছি যে ন্যায় বিচার এনশিওর করার জন্য সবসময়। আপনার আমার ব্যাটসম্যান আলমারা অ্যাডিশনাল সেক্রেটারি উনি বলেছেন, আমি কিন্তু নিজে কখনো সিদ্ধান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি নিজে কখনো নিইনি। আমার যে 4 জন অ্যাডিশনাল সেক্রেটারি, তাদেরকে আমি ডাকতাম চা খাওয়ার জন্য, তাদেরকে বলেছি সিদ্ধান্ত কিন্তু তারাই দিয়েছে, কিন্তু দেখা গেছে 4 জনই এমন সিদ্ধান্ত দিয়েছে যে আমি সেটাই চাই, এবং সেই সিদ্ধান্তই আসছে। এটা হয়েছে কি, এই যে সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের একটা ওনারশিপ তৈরি হয়েছিল, যে এই সিদ্ধান্ত স্যার দেয়, কিন্তু আমরা দিয়েছি, ফলে এটা বাস্তবায়িত হয়েছে। এই যে ওনারশিপ তৈরি করার ক্ষেত্রে একটা টিম বিল্ডিং করেছিলাম, সেই টিম বিল্ডিং কিন্তু একেবারে আমি মনে করি যে একেবারে সচিব থেকে শুরু করে একেবারে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক পর্যন্ত একটা টিম বিল্ড হয়েছে। সেই টিম গঠন করার ফলে কিন্তু আমাদের অনেক সাফল্য অর্জিত হয়েছে গত 2 বছরে। অনেক সময় লাগে, 2 বছরে আসলে পরিবর্তন করা, সব আশা সবকিছু বাস্তবায়ন করা
অসম্ভব, সেটা আমি নিজে বলেছি। কারণ বিশেষ করে আমাদের মতো এই আমলাতান্ত্রিক জটিলতার যে দেশ, যেখানে আমরা ওই জটিলতার বাইরে যেতে পারি না, সিরাতুল মুস্তাকিমের চিন্তা করতে পারি না, সোজা রাস্তা চিন্তা করতে পারি না, সেই জায়গাটা আমাদের জন্য ডিফিকাল্ট, আরো সময় লাগবে। আমি মনে করি যে 2 বছর না, একটু যদি সময়, 1 বছর সময় পাওয়া যেত, 3 বছর যদি সচিব হিসাবে প্রাইমারির দায়িত্ব পালন করা যেত, তাহলে মোটামুটি মনে হয় যে প্রাইমারি একটা ভালো অবস্থা। আমি আমার টার্গেট ছিল যে শুধু বাংলাদেশে না, আমাদের টার্গেট পুরো এশিয়ার মধ্যে, সাউথ এশিয়া তো বটে, এশিয়ার মধ্যে আমরা একটা ভালো অবস্থান যাব। আপনারা জানেন যে করোনার সময় হঠাৎ করে আমাদের স্কুলগুলো শাটডাউন করতে হয়েছে, এবং সেই সময় স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, এবং 18 তারিখ থেকে লকডাউন, 25 তারিখ থেকে 26 তারিখ থেকে লকডাউন হয়ে গেছে। আমাদের হাই স্কুলগুলোতে কিন্তু তখন এর আগেই তারা কিন্তু টেলিভিশনের মাধ্যমে কিন্তু তারা ক্লাস পরিচালনা করতো হাই স্কুলে। আমাদের প্রাইমারিতে কিন্তু এটা ছিল না, বাচ্চারা ছোট ছোট বাচ্চা, তাদের তো হাতে কলমে সব কিছু শেখাইতে হয়। কিন্তু সেই লকডাউনের মধ্যেও কিন্তু দেখেন আমরা 7 এপ্রিল, অর্থাৎ 26 থেকে 7 এপ্রিল, কয়দিন, 8-9 দিনের মধ্যে কিন্তু আমরা রেকর্ডিং করে আমরা আমাদের অনলাইন ক্লাস চালু করে দিয়েছি। এবং সেই সময় শিক্ষকদেরকে ঢাকা শহর থেকে, সচিবকে বলে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ফোন করে, এবং তারা ওই সময় কিন্তু সাহস দেখিয়েছেন। আপনারা যারা এর সাথে সংশ্লিষ্ট ছিলেন, যে সেই লকডাউনের মধ্যে তারা কিন্তু ভয় পায় না, তারা এসে কিন্তু যে প্রথম হয়তো জীবনে ক্যামেরার সামনে দাঁড়িয়েছে, কোনো ট্রেনিং নাই, তার কোনো ওই যে কিচ্ছু নাই, হ্যাঁ, রিহার্সেল নাই, তার এই যে অডিশন না কি বলে, কিছুই নাই, তারপরে সে অসাধারণ ক্লাস নিয়েছে। সেই কলাপাড়ার যে শিক্ষক, সে যে আপলোড করেছে ফেসবুকে, নিজে নিজে ইয়ে করে, কি বলে আপনার, এই যে রেকর্ডিং করে, অসাধারণ। এরপর দেখেছি যে আমরা স্ট্যাটিস্টিক্স আমরা নিয়েছি যে কত পার্সেন্ট ছাত্রের কাছে আমরা পৌঁছাতে পারলাম। এই যে টেলিভিশনে চালিয়ে দিয়ে কিন্তু আমরা বসে নাই, আর হচ্ছে কত পার্সেন্ট স্টুডেন্টের কাছে আমরা রিচ করতে পারলাম। দেখেছি 32-33% বেশি আমরা রিচ করতে পারিনি। সেক্ষেত্রে আমরা তখন রেডিওর সাথে, রেডিও আমাদের মোবাইলে মাদেরকে আমরা ইয়ে দিই, উপবৃত্তির টাকা দিই, তখন আমরা প্রত্যেকটা মোবাইলে কিন্তু, সেটা ফিচার ফোন হোক অথবা স্মার্টফোন হোক, তার মধ্যে কিন্তু রেডিওর অপশন আছে। তখন আমরা রেডিওর ডিজির সাথে কথা বলে মিটিং হচ্ছে, রাজি হয়েছে। আমরা কিন্তু 12ই আগস্ট থেকে কিন্তু আমরা রেডিওর মাধ্যমে কিন্তু আমরা কন্টেন্ট প্রচার করছি। এই যে রেডিওর মাধ্যমে যে আমরা আমাদের ক্লাস নিচ্ছি 4টা থেকে 5টা পর্যন্ত, এটা কিন্তু এশিয়া প্যাসিফিকের মধ্যে বাংলাদেশ প্রথম। এশিয়া প্যাসিফিকের মধ্যে আর কোনো রাষ্ট্র নাই যারা রেডিওর মাধ্যমে ক্লাস নিচ্ছে। বাংলাদেশ ইজ দ্য ফার্স্ট কান্ট্রি। আফ্রিকার 2-1টা কান্ট্রি আছে যারা রেডিওর মাধ্যমে যারা কন্টেন্ট ইয়ে করে, আর এশিয়া প্যাসিফিকের মধ্যে আমরা ফার্স্ট। আমাকে গত 8 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে গণভবনে ডাকছিলেন, আমার সঙ্গে প্রায় 40 মিনিট ওনার কথা হয়েছে একা। ওনাকে বলছি এইগুলো করছি। রেডিওর কথা যখন বললাম তখন এই নড়ে চড়ে বসলেন। আমাকে বললো, টাইম কয়টায় করছো? আমি বললাম, স্যার করছি 4টা থেকে 5টায়। কেন করছি ব্যাখ্যা দিয়েছি, যে গ্রামের মেয়েরা সাধারণত 3টা পর্যন্ত কাজকর্ম নিয়ে, রান্না খাওয়া দাওয়া এসব নিয়ে ব্যস্ত থাকে। তারপরে সে একটু ফ্রি হয়ে 4টা থেকে 5টা পর্যন্ত সে একটু ফ্রি থাকে। আবার 5টার সময় তার বাজার আসে, আবার সে রাতের রান্না বাড়া নিয়ে এসে রাস্তায় পড়ে। এই জন্য দেখেন কতটা খুশি হলো আমার কথায়। এই সব ক্যালকুলেট করে যে আমি 4টা থেকে 5টা করেছি টাইম, তা আমাকে বললে এখন তো দিন ছোট হয়ে আসছে, এখন তুমি কি করবা? তুমি বললে আগাইতে 1 ঘন্টা। এখন তো আমি ওইখান থেকে আবার বেরোই, কিন্তু ডিজি রেডিওকে বললাম যে এখন প্রধানমন্ত্রী নির্দেশ দিচ্ছে 3টা থেকে 4টায় করতে হবে। এখন মনে হয় 3টা থেকে 4টায় শুরু হয়েছে না? দেখেন আমাদের প্রত্যেকটা কাজকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে, আমরা অ্যাপ্রিসিয়েটেবল কাজ করেছি আপনাদের মাধ্যমে, সেটাই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট। সেই কারণে করোনার সময় এই যে ঘন্টার পর ঘন্টা, 8টার সময় শুরু করেছি, রাত 1টা পর্যন্ত কথা বলেছি, কোনো বিরক্তি আছে না, কোনো ক্লান্তি আছে নাই। আপনারা আমার সাথে ছিলেন, ডিজি, ডাইরেক্টর, ডিডি, ডিপিও সবাই ছিলেন। আপনারা
একেবারে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক পর্যন্ত লক্ষ লক্ষ টিচারের সাথে সংযুক্ত হয়েছে। একটা ইয়েতে দেখেছি 1,40,000 মানুষ একটা স্ট্রিমইয়ার্ডে সংযুক্ত হয়েছে। এটা যা কথা না, একটা ইয়েতে 1,40,000 মানুষের সাথে আমরা কথা বলেছি, একটা অসম্ভব কাজ। কেন করেছি? সেটা আমাদের কমিটমেন্ট থেকে আমরা করেছি। তা আমি মনে করি যে আমি তো আজকে যাচ্ছি, আপনারা থাকবেন, আপনারা প্রাথমিক শিক্ষাকে আপনাদেরকে ধারণ করতে হবে। আমি অবসরে গেলেও আমি একটা আনন্দ নিয়ে যাচ্ছি, আমার মধ্যে কোনো কষ্ট নাই যে আমি ক্ষমতাচ্যুত হচ্ছি, ইত্যাদি হচ্ছে, এ হচ্ছে, ও হচ্ছে, কোনো আমার মধ্যে কোনো দুঃখ, কষ্ট, গ্লানি কিচ্ছু নাই। আমি মনে করি যে আমি একজন ভালো মানুষের হাতে প্রাথমিক শিক্ষার দায়িত্ব দিয়ে যাচ্ছি, যিনি আপনাদের মহাপরিচালক হিসাবে জয়েন করেছেন, একজন উচ্চমানের কর্মকর্তা, সৎ, দক্ষ, লেখাপড়ায় সব দিক দিয়ে, সেরকম মানুষের হাতে এই আপনাদের প্রাথমিক শিক্ষাকে দিয়ে যাচ্ছে। তাকে আমি বলেছি তুমি একটা প্ল্যান করে, তার চাকরি 2 বছর হবে, প্রায় 2 বছর, তো তার জন্য অনেক কিছু করা সম্ভবপর হবে। এর আগে যারা ডিজি হিসাবে দায়িত্ব পালন করে তারা কিন্তু 2 বছর কাজ করতে পারে না, তার কিন্তু 2 বছর কাজ করার সুযোগ হবে। আমি তাকে বলেছি তুমি একটা প্ল্যান করে ফেলো যে এই 2 বছরে তোমার কোনগুলো করতে হবে। 1 নম্বরে রাখতে হবে মানসম্মত প্রাইমারি শিক্ষা, ওই জায়গাটা। আমরা কিন্তু এখন দেখেন যে প্রাইমারি যে জায়গা জুলুম ছিল, সেই জুলুমের অনেকগুলো জুলুমের জায়গায় কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি। আপনারা দেখেন এখন কিন্তু অনেক এই আগে ফিল্ড থেকে যত অভিযোগ আসতো টিওর বিরুদ্ধে, এখন কিন্তু আসে না, ভেরি ফিউ, খুবই কম আসে। তার মানে এটা আমাদের কিন্তু একটা অ্যাচিভমেন্ট যে আমরা স্বচ্ছতার সাথে আমরা কিন্তু কাউকে স্পেয়ার করি নাই, কাউকে আমরা খাতির করি নাই। যার বিরুদ্ধে অভিযোগ মনে হয়েছে যুক্তিসঙ্গত, তার বিরুদ্ধে কিন্তু আমরা 2 মিনিটের মধ্যে সিদ্ধান্ত, একেবারে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি। এই যে স্বচ্ছতা যে আমরা বজায় রেখে যে আমরা কাজ করি, আমরা এই পদোন্নতির ক্ষেত্রে আপনারা দেখেছেন আমাদের সময় গত 2 বছর বা এর আগে যে যত অফিসারের আমরা পদোন্নতির চলতি দায়িত্ব পদ সৃষ্টি করেছি, করেছি, এটা আগে কখনো হয় নাই। তো আমরা মনে করি যে ইনসেন্টিভ থাকতে হবে এবং দক্ষ প্রশাসন গড়ার জন্য আমি মনে করি যে এই সমস্ত কাজের কারণে আমরা প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে সক্ষম হব। তো সেই জন্য আমরা এখন প্রাথমিকের সকল ইন্ডিকেটরে আপনারা দেখবেন যে আমরা আগের যে কোনো সময় থেকে আমরা ভালো করছি। এই সফলতা আপনাদের। আমার সহকর্মীরা বেশ কিছু তাদের ক্ষোভের কথা বলে গিয়েছেন যে এটা হয়নি, ওটা আসলে এই ব্যর্থতা আমার, সেটা আমি পারিনি, সেটা আমরা চেষ্টা করব। আমার যারা সহকর্মীরা আছে তারা সেটা যাতে খুব দ্রুত সমাধান করে তারা যাতে নিয়োগ বিধি এবং অন্যান্য জায়গায় যাতে তারা অ্যাডজাস্ট করে গতিশীলতা আনতে পারে, সেই ব্যাপারে তারা কাজ করবে। আমার সামনে একটা টার্গেট আছে, সেই টার্গেটটা হচ্ছে যে আপনাদের কাছে আমি দোয়া চাই যে আমি খুব সাদাসিধে মানুষ, আমার কোনো চাহিদা খুবই কম, একেবারে কম। তো আমি একদম সিম্পল লাইফ লিড করি। পলিটিক্স করলে ভালো করতাম, ওটা আমার চরিত্রের মধ্যে আছে, বাবা থেকে আসছে। আবার অ্যাডমিনিস্ট্রেটরের রক্তটা মনে হয় আমার মাঠ থেকে আসছে। রাগও আছে প্রচন্ড, আবার ভালোবাসা, দুই সাইডটা সংমিশ্রণ করে, বাবা এবং মায়ের এটা সংমিশ্রণ করে একজন ভালো খারাপ মানুষ, কখনো ভালো কখনো খারাপ, এরকম একটা মানুষ আমি। আমার সামনের লক্ষ্য একজন আদর্শ কৃষক হওয়া, টু বি এ গুড ফার্মার, আইডিয়াল ফার্মার। আমি এখন অর্গানিক এগ্রিকালচার নিয়ে কাজ করছি। আমি এখন আমার গ্রামে ফিরে যাচ্ছি, হয়তো কালকে ইনকাম ট্যাক্সের কাগজপত্র যদি হয়ে যায় 31 তারিখেও চলে যেতে পারি। না, 31 থেকে যাওয়া যাবে না, কারণ প্রধানমন্ত্রী আবার ডাকছে আমাদের ওই যে 2টা ঘর ইয়ে করার জন্য, সেটাও যাওয়া যাবে। হয়তো 2-3 তারিখে চলে যাব গ্রামে, ফিরে যাব।
এখন উদ্দেশ্য একটা, যে কিভাবে আপনারা বলেছেন যে আমি একজন সফল প্রশাসক, একজন সফল মানুষ, আর আমার এখন টার্গেট হচ্ছে, গোল হচ্ছে, আমি এখন কিভাবে একজন সফল কৃষক হব। আমাকে দেখে যদি আর গ্রামের 10টা মানুষ যদি উদ্বুদ্ধ হয়, তারা যদি এটার মধ্যে ভালো কৃষক হতে পারে, তাই মনে করি এটা একটা ভালো কাজ হবে। হ্যাঁ, আমি সারা জীবন আমি যেখানেই থাকি না কেন, আমার গ্রামের মানুষের সাথে আমি আমার সম্পর্ক ছিন্ন করিনি, কখনোই না। আমি আপনাদের বলবো যে আপনারা গ্রামের মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না। আমরা যারা গ্রাম থেকে শহরে এসেছি, অনেকে কিন্তু গ্রামের সম্পত্তি বিক্রি করে এসে শহরে বাড়ি বানায়। আমি করেছি উল্টা। কিন্তু যখন মারা যায় তখন ওসিয়তটা করে যায় কি, লাশটা গ্রামে পাঠিয়ে দিস। কিন্তু আমি গ্রামে জীবনেও যাই না। এটা একটা কি বলবো, হিপোক্রেসি ছাড়া আর কিছু না। যে গ্রাম ত্যাগ করে মানুষকে আমি ত্যাগ করে আমি চলে আসলাম, কেন আমার লাশটা গ্রামে যাবে? সেজন্য আমি ওইখানে থাকতে চাই, একজন আদর্শ কৃষক হতে চাই এবং আমার গ্রামের মানুষের সাথে কাটাতে চাই। আমি মনে করি যে আমার সিভিল সার্ভিসে 32 বছর 9 মাস আমি অতিবাহিত করলাম। যেখানে চাকরি করেছি আল্লাহর রহমতে সব জায়গায় মানুষ কম বেশি ভালো জানে, সবাই ভালো জানে। যেখানেই সারা বাংলাদেশের যেখানেই চাকরি করেছি কিনা ভালো জানে। এখানে আপনাদের সাথে 4.5 বছর চাকরি করলাম, 2.5 বছর আর 2 বছর 1 মাস, 2 বছর 4.5 বছর অতিরিক্ত সচিব ও সচিব দিয়ে। আপনারাও বিচার করবেন যে আমি কেমন মানুষ ছিলাম, সেটা সে বিচারের ভার তো আপনাদের। তো আমি মনে করি যে আমি আমার পদের সাথে, আমার কর্মের সাথে, আমি নিজের সাথে আমি জুলুম করিনি এবং কারোর সাথেও আমি কোনো জুলুম করিনি। তো আপনারা আমাদের দোয়া করবেন যাতে আমি ভালোভাবে আমার জীবনটা অতিবাহিত করতে পারি। এবং আমার ছেলেমেয়েদেরকে আমি বলেছি যে শুধু নিজের জন্য চিন্তা করলে হবে না, মানুষের জন্য চিন্তা করতে হবে। শুধু নিজের কল্যাণের জন্য না, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে চিন্তা করতে হবে, তাদের জন্য কাজ করতে হবে, সেইভাবে নিজেদেরকে গড়ে তুলবা। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি এবং আমার ছেলেমেয়েরা যেন সিরাতুম মুস্তাকিমের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি এবং মৃত্যুর সময় যেন আল্লাহ আমাকে ইমানের সাথে, আসানের সাথে, সম্মানের সাথে মৃত্যু দেয়। সেই দোয়াতে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ দিই। এবং আমার আচরণে, এই গত 4.5 বছরের আচরণে যদি আপনারা কখনো কোনো কষ্ট পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, তাহলে আপনারা আপনাদের নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন। আপনাদের জন্য আমার দোয়া, অফুরন্ত দোয়া, আমার জন্য নিশ্চয় আপনাদের অফুরন্ত দোয়া থাকবে, সেইটা প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা আজকের আয়োজন করার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।